অনুষ্ঠিত হলো জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নানা প্রশ্নের দোলাচলে অবশেষে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই সকল সংসদ সদস্যবৃন্দ আজ সকালে শপথ পাঠ করেছেন এবং একই সঙ্গে আজ বিকেলে ৪৯ সদস্যের মন্ত্রিসভায় ডাক পেয়ে মন্ত্রীবৃন্দরা ইতিমধ্যেই শপথ পাঠ করেছেন এবং সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ পাঠ করেছেন। আ এই মন্ত্রিসভা নিয়ে কিন্তু সারা দেশব্যাপী অসংখ্য উৎসাহ উদ্দীপনা কাজ করছে সারা দেশব্যাপী। এই বিষয় নিয়ে কথা বলতে নাগরিক প্রতিদিন লাইভে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আ যুগ্ম সম্পাদক জনাব লুৎফর রহমান হিমেল। হিমেল ভাই আপনাকে স্বাগতম। ধন্যবাদ শামীম খান। আহ হিমেল ভাই আজকে আ সেই বহুল কাঙ্ক্ষিত দিনটি গণতান্ত্রিক একটা পূর্ণ ধারা বলা যায়। আজকে সেই মাহেন্দ্রক্ষণ। ইতিমধ্যেই আজ সকালে কিন্তু আপনার সকল সংসদ সদস্য এবং বিকেলে সকল মন্ত্রীরা কিন্তু শপথ পাঠ করেছেন। এটা সেই মাহেন্দ্রক্ষণ। সারা দেশব্যাপী চমৎকার একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এই যে ৪৯ সদস্যের এই বিশাল মন্ত্রিসভায় একটা চমৎকার অভিজ্ঞ রাজনীতিবিদ এবং নবীনদের যে মিশ্রণ দেখা যাচ্ছে এর মাধ্যমে বিএনপি সরকার বিএনপির সরকার, তারেক রহমানের সরকার আসলে দেশবাসীকে ঠিক কি বার্তা দিতে যাচ্ছে বলে মনে করেন? অনেক ধন্যবাদ শামীম। আসলে এই যে সরকার গঠিত হলো, এটি সম্ভব হলো ১৪০০ ছাত্র জনতার প্রাণদানের বিনিময়ে যে নতুন একটা সময় এসছে, সেটার কারণে। আজকে থেকে ১৮ মাস আগে যে আগের সরকার ছিল আওয়ামী লীগের সরকার, তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। তারপরে একটা অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। তাদের প্রধান যে কাজগুলো ছিল সেটিকে আমরা আজকের এই মন্ত্রিসভার আলোচনার আগে সেটি একটু বলে নিতে হবে। তাদের কাজগুলোকে যদি আমরা মোটা দাগে যদি ভাগ করি, ৩টি বিষয় ছিল, ৩টি বান্ডেল ছিল। সেটি হচ্ছে সংবিধান সহ সকল ক্ষেত্রে সংস্কার। এই সংস্কার এই কারণে দরকার যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ব্যাড সিস্টেম রয়ে গেছে। গত ৫৪টি বছরে আমাদের এই দেশ সঠিকভাবে আগাতে পারেনি এই ব্যাড সিস্টেমের কারণে। এই বৈষম্য নির্মূল করার জন্য সংবিধান সহ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সমাজের বিভিন্ন স্তরের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর সংস্কারের জন্য এই সরকারের প্রধান একটা দায়িত্ব ছিল। তারা সেটাই বাস্তবায়নের জন্য ক্ষমতা গ্রহণ করেছিল ছাত্র জনতার অনুরোধে। মোটা দাগের ২য় যে কাজটি ছিল, গণ অভ্যুত্থানের সময় যেসব মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল, সেসবের বিচার। এবং ৩য় ছিল একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান গ্রহণযোগ্য করা। নির্বাচন। এখন আজকে যে আমরা আলোচনা করছি যে মন্ত্রিসভা নিয়ে, ডক্টর ইউনূসের সরকার প্রধান ২টি কাজ আংশিক করলেও তারা একটা নির্বাচন অনুষ্ঠান করতে পেরেছে। সেই নির্বাচন নিয়ে অনেকের আপত্তি আছে, এটা বরাবর থাকেও। সেই নির্বাচন থেকে যে নির্বাচিত দল, তারা একটা ভূমিধস বিজয় পেয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোট, তারেক রহমানের দল ২১২ টা আসন তারা পেয়েছে। ২১২টি আসন তারা পেয়েছে। সেই ২১২টি আসনের এমপিরা আজকে সকালে শপথ নিয়েছে এবং বিকেলে মন্ত্রিসভাও গঠন করা হয়েছে এবং তারাও শপথ নিয়েছে। ৪৯ জনের আমরা একটা তালিকা দেখতে পাচ্ছি। তো মন্ত্রিসভা গঠনের ২/৩ যে সংখ্যাগরিষ্ঠতা, এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এখানে কিন্তু গণভোট ছিল। সেই গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে। তো যে মন্ত্রিসভা হলো, সেই মন্ত্রিসভাকে এই যে হ্যাঁ যে জয়যুক্ত হয়েছে সেটা মাথায় রেখে কাজ করতে হবে। কিন্তু আসলে চমৎকার যে বিষয়টা, অভিজ্ঞতা এবং নবীনদের একটা মিশ্রণ। এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এবং একই সঙ্গে আমি যদি আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করি, এখানে কিন্তু এই তালিকায় ৩ জন টেকনোক্র্যাট সদস্য মন্ত্রিসভায় এসেছেন। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে এই তারেক রহমানের যে মন্ত্রিসভা, এইটাতে একটা ব্যালেন্স করার একটা চেষ্টা করা হয়েছে। সারা দেশ যেরকম ছড়িয়ে ছিটিয়ে তাদের এমপিরা রয়েছেন, সেটার একটা ভৌগোলিক একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে এবং বয়সেরও একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে। এই মন্ত্রিসভায় তরুণরা যেমন আছেন, প্রবীণরা তো থাকবেনই। প্রবীণদের পাশাপাশি তরুণদেরও জায়গা দেওয়া হয়েছে। যেমন জুনায়েদ সাকি আছেন, জোট সঙ্গী নুরুল হক নূর আছেন, ববি হাজ্জাজ আছেন। সেখানেই কিন্তু এখানে একটি প্রশ্ন যে আপনার
তাদের শরিকদের যে দল সেখানে জুনায়েদ সাকি, নুরুল হক নূর বা ববি হাজ্জাজের মতো রাজনৈতিক ধারার যে ব্যক্তিদের আমরা দেখছি, এটা কি আসলে তাদের যে এই ঐক্যকে নিয়ে আসা, ওনারা ছাড়া কিন্তু এই তরুণরা ছাড়া কিন্তু তারেক রহমানের এই এই দলে কিন্তু সংসদ সদস্যদের মধ্যে কিন্তু ২১২ জনের মধ্যে বেশ হেভি ওয়েট রয়েছেন। তাদেরকে ব্যতি রেখে তারা আসলে কেন স্থান পেলেন বলে মনে করেন? আর এটা কি আসলে বৃহত্তর রাজনীতির ঐক্যের একটা নতুন ধারা চালু করলেন কিনা আসলে? এটা আসলে নতুন না, এটা পুরনো ধারাই। তবে তারেক রহমান চেয়েছেন যারা আন্দোলনের সারথি ছিলেন তাদেরকে তিনি বঞ্চিত করতে চাননি। ফলে নিজের দলের হেভিওয়েটদেরকেও তিনি সাইড লাইনে রেখেছেন। তো যেটা একটু আগে বললাম যে প্রবীণদের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো প্রবীণদের সাথে, অভিজ্ঞদের সাথে কিন্তু ইশরাক হোসেন, ভিপি নূর এদেরকে কিন্তু স্থান দেওয়া হয়েছে। এখানে একটা কথা আসে যে নুরুল হক নুররা কিন্তু আসলে আপনার কোটা আন্দোলন থেকে উঠে আসা বা এই যে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সেখানে জুনায়েদ সাকি বলেন কিংবা ববি হাজ্জাজ বলেন তাদের কিন্তু একটা কন্ট্রিবিউশন ছিল। সেখানে আসলে তারেক রহমান গুরুত্ব দিতে পারেন কিনা? না, সেই কারণেই কিন্তু তাদেরকে শুধু জোটেই নেন নাই, তাদেরকে কিন্তু মন্ত্রিসভাতেও স্থান দিয়েছেন। এটা তারেক মন্ত্রণালয়ে রহমানের নিয়ে একটা বড় উদার মনের পরিচয় আমরা বলতে পারি। নিজের দলের এত হেভিওয়েট আছেন, তাদেরকে রেখে তাদেরকে দায়িত্ব দেওয়াটা কিন্তু বিরাট সাহসের পরিচয়। তিনি আসলে চেয়েছেন ইনক্লুসিভ একটা কিছু করতে। জি, এবারে আসলে আমরা বলতে চাই ৪৯ সদস্যের একটা মন্ত্রিসভা। চমৎকার, এটা নিয়ে অনেক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমরা যদি হেভি ওয়েট মন্ত্রণালয়গুলোর কথা বলি, যেখানে আসলে সবার চোখ থাকে সারা দেশব্যাপী, আ যারা আ সারা বাংলাদেশ চালাবেন, যারা মূল যে মন্ত্রণালয়গুলো রয়েছে, আমি যদি বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন সালাউদ্দিন আহমেদ, আ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলজিআরডি মন্ত্রণালয়, জহিরুদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসাদুজ্জামান রিপন আইন মন্ত্রণালয়, আনম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়, শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়। এই যে মন্ত্রণালয়গুলো, এগুলো কিন্তু ৪৯ টা মন্ত্রণালয়ের মধ্যে উল্লেখযোগ্য হেভি ওয়েট মন্ত্রণালয়, যারা আসলে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে নীতি নির্ধারণ করবেন। উনারা আসলে কেমন করবেন আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণে? আসলে ৪৯ জনের মধ্যে ৪৯ টা মন্ত্রণালয় যে দেয়া হয়েছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ই সরকার মানেই তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রত্যেকটা মন্ত্রণালয়ই গুরুত্বপূর্ণ। তবে যদি বলেন এটার গুরুত্বের দিকে ক্রমবিন্যাস যদি বলেন, তাহলে প্রধানমন্ত্রীর পরেই কিন্তু অর্থ মন্ত্রণালয়ের, হ্যাঁ? এই পরে কারণ অর্থনীতির উপরে কার্ল মার্কস যেমন বলেছেন, অর্থনীতির উপরে কিন্তু সোসাইটিটা আ রাষ্ট্রটা আসলে সচল থাকে। ট্রু। নিচ থেকে যদি অর্থনীতিটা ফেলে দেন তাহলে কিন্তু রাষ্ট্র পড়ে যাবে। তো সেই অর্থ মন্ত্রণালয় আছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু আমাদের মতো একটা আ উন্নয়নশীল দেশ যেখানে ১৮-২০ কোটি মানুষ, ১৮-২০ কোটি মত এবং মব কালচার, আ আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় একটা আ মানে দুর্বল একটা পরিস্থিতি আমাদেরকে আষ্টেপৃষ্টে ধরে রাখে। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। তো এরকম যদি বলেন তিনি তিনি এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী যিনি দায়িত্বে এসেছেন, তিনি কিন্তু চমৎকার অভিজ্ঞতা সম্পন্ন বলা যায়। তিনি সাবেক বাণিজ্য মন্ত্রী ছিলেন। অর্থাৎ তার আসলে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং তিনি বর্তমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। না, একটা করে বলছি। আপনি যে ৭-৮ জন মন্ত্রীর কথা বললেন, জি, জি। এর মধ্যে সালাউদ্দিন আহমেদ, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধাক্কাটা সামলাবেন। এই স্বরাষ্ট্রমন্ত্রীদের কিন্তু একটা তোপের মধ্যে থাকতে হয় সবসময়। আমরা অতীতে দেখেছি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিলে সে আসলে হট চেয়ারে বসে। এটা তার একটা কঠিন একটা দায়িত্ব হয়ে যায়। বিতর্ক তাকে পিছু ছাড়ে না। ফলে ট্রু। আ এই সালাউদ্দিন আহমেদ সাহেব, উনাকে কিন্তু এই হট চেয়ারে বসতে হচ্ছে। উনি কিন্তু আগের এই যে বিএনপির মন্ত্রিসভার সদস্য কিন্তু। তার অভিজ্ঞতা, সাবেক যোগাযোগ মন্ত্রী যোগাযোগ যিনি, হ্যাঁ? তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। দীর্ঘ সময় তিনি নির্বাসিত ছিলেন প্রতিবেশী দেশ ভারতে। তিনি এই দেশে ফেরার পর দল গঠনে বিপুল ভূমিকা রাখেন। তো তাকে তারেক রহমান সাহেব এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো ভাইটাল একটা দায়িত্ব দিয়েছেন। তাকে উনি গুড লুকিং, উনি বলেন ভালো। আ আশা করি তিনি তার এই দায়িত্বটা সামাল দিতে পারবেন ভালোভাবেই। আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যার কথা বললেন, উনি অর্থ মন্ত্রণালয় সামলাবেন। যেটা আসলে প্রধানমন্ত্রীর পরের পোস্ট। কারণ এই যে ৮-৯ লাখ কোটি বা ১০ লাখ কোটি টাকার বাজেট হবে।
সেটা ডিস্ট্রিবিউশন করা, সেটা তদারকি করা। ওনার মন্ত্রণালয় যত স্বচ্ছ হবে, যত দুর্নীতিমুক্ত হবে, সরকারের ভাবমূর্তি তত উজ্জ্বল হবে, দেশ তত সমৃদ্ধ হবে। আমাদের সমস্যাগুলোর কথা যদি বলেন, আমাদের বাংলাদেশের মানুষ ১৮-২০ কোটি মানুষকে প্রত্যেককে ধরে, ধরে যদি জিজ্ঞেস করেন যে আমাদের সমস্যা ১ নম্বর সমস্যা কি? বলবে যে দুর্নীতি। আমরা কিন্তু সবাই জানি আমাদের কি সমস্যা। কিন্তু সমাধানের পথ আমাদের জানা নাই। যে কারণে গত ৫৪টি বছর আমরা ধুঁকে, ধুঁকে এগিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু আরো এগিয়ে থাকবার কথা। এই যে ১৮ মাস আগে যে গণ আন্দোলনটা হলো, জুলাই আন্দোলনটা হলো, কেন হলো? বৈষম্যের কারণে। এই বৈষম্যটা কোথা থেকে আসলো? দুর্নীতির কারণে। তো আমির খসরু মাহমুদ চৌধুরী, খসরু ভাই যদি সঠিকভাবে তার দায়িত্বটা পালন করতে পারেন, তিনি ইতিহাস হয়ে যাবেন। আমার বিশ্বাস। তার উপর এই সরকারের ভাবমূর্তির বড় একটা নির্ভর প্রতিফলন ঘটবে আসলে। হিমেল ভাই, আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা আসছে। তিনি এলজিআরডির মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মন্ত্রণালয় আমাদের গোটা বাংলাদেশের প্রতিচ্ছবি আসলে। তারেক রহমান যখন দেশে ছিলেন না, তারেক রহমানের দায়িত্বটা যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বিএনপির দুঃসময়ে যিনি আসলে ছিলেন, আজকে তিনি এলজিআরডির মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। তিনি আসলে দলটাকে তিনি ধরে রেখেছিলেন। তিনি নানান নির্যাতনের পরেও রাজপথ ছাড়েননি। তিনি আপসহীন একজন নেতা। তার একটা ক্লিন ইমেজ রয়েছে। তিনি দায়িত্ব পেয়েছেন এলজিআরডি মন্ত্রণালয়ে। মাঠ পর্যায়ের রাজনীতিতে তার তুলনা নেই। তিনি শুধু বিএনপিতে নয়, সব দলেই তার একটা গ্রহণযোগ্যতা আছে। তিনি ক্লিন ইমেজের, যেটা আমি একটু আগেই বললাম, যেহেতু দলের দুঃসময়ে তিনি হাল ধরেছেন, তারেক রহমান ওনাকে গুরুত্বপূর্ণ এলজিআরডি মন্ত্রণালয়ে দিয়েছেন। জহিরুদ্দিন স্বপন, উনি আসলে মিডিয়া ব্যক্তিত্ব, উনি বুদ্ধিজীবী। তিনি রাজনৈতিক যে দলের যে রাজনৈতিক বয়ান তৈরি করা, সেই কাজটা কিন্তু তিনি করেন। এবং রাইট নাও কিন্তু তিনি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক। দায়িত্বে আছেন, আহ্বায়ক তিনি। তিনি তুখুর বক্তা। তিনি তুখুর বক্তা। উনি সামলাবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের দেশের গণমাধ্যম সব সময়ই সরকারি দলের সমর্থক বনে যায়। এটা যেন না হয়। এর মধ্যেই বিএনপি থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন যে আমাদের বিএনপির সাংবাদিক হইন না কেউ। তো আমাদের একটা আহ্বান থাকবে, আমাদের সমালোচনার জায়গাটা যেন এই সরকার রুদ্ধ না করে। সমালোচক আপনার বন্ধু। এই আলোচনাটা যদি স্বপন ভাই দেখেন, তার কাছে আমাদের আহ্বান থাকবে, আমরা বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে সমালোচনা করতে চাই। সরকারকে সবসময় সমালোচনার মধ্যে রাখলে সরকার কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিতে তাদের সহজ হবে। আমরা সেই সাংবাদিকতার ঐতিহ্যবাহী জায়গায় আসলে যেতে চাই। সংবাদ মাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তো সেই চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা ভূমিকা রাখতে চাই। সেটি জহিরুদ্দিন স্বপন ভাই দেখবেন, সেই মন্ত্রণালয় দেখবেন। আইন মন্ত্রণালয় নিয়ে আসে আসলে। আইন মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে এদেশে আইন না মানার একটা প্রবণতা সবসময় থাকে। মব কালচার আমরা দেখেছি গত ১৮ মাসে। তো সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ছাত্রনেতা, খুব সুপরিচিত মুখ, আসাদুজ্জামান রিপনকে। তিনি আইনি এবং সাংবিধানিক বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। দলের বিভিন্ন সংকটে তিনি রাজপথে তাকে আমরা দেখেছি। তিনি আইনের ব্যাখ্যা ভালো জানেন। কৌশলগত পরামর্শ তিনি একটা কনসালটেন্সি করেন। আশা করি তিনিও তার মন্ত্রণালয়টাকে দারুণভাবে সামাল দিবেন। তারেক রহমানের এই পছন্দটাও তিনি বিশ্বাস স্থাপন করতে পারবেন। বাছাই হয়েছে। বলেছেন সাবেক যে শিক্ষামন্ত্রী আনম এহসান হক। উনার আসলে বিশেষ একটা জনপ্রিয়তা আছে। আমরা কিন্তু গত ২ থেকে ৩ দিন লক্ষ্য করছিলাম, সোশ্যাল মিডিয়ায় কিন্তু বলছিল যে, "এবার আর নকল হবে না। নকল থেকে সাবধান হতে হবে। এবার তোমাকে পড়াশোনা করতে হবে।" আসলে আনম এহসানুল হক মিলন চমৎকার ক্লিন ইমেজ ক্লিন ইমেজের একজন পার্সোনালিটি। তার অভিজ্ঞতাও রয়েছে আসলে। তিনি আসলে কেমন করবেন? উনার যে জনপ্রিয়তা, উনিও নিপীড়িত একজন। ওনার নামে ৫ শতাধিক মামলা হয়েছিল বিভিন্ন আ ইয়াতে। এমনও মামলা হয়েছে, মানিব্যাগ লোপাটের মামলাও হয়েছে। মানে এতটাই মিথ্যে মামলায় তিনি জর্জরিত ছিলেন। তো তিনি আপসহীন থেকেছেন। তার
শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি কিন্তু হেলিকপ্টার দিয়ে ছুটে যেতেন কিন্তু এই রাজধানী থেকে এই পঞ্চগড়ে কিংবা বরিশালে তিনি ছুটে যেতেন। নকলের বিরুদ্ধে তিনি এক জেহাদ ঘোষণা করেছিলেন। সেই সময়ের খুব হাতে গোনা কয়েকজন মন্ত্রী সেই বিএনপি সরকারের সময়ে, বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে প্রশংসা কুড়িয়েছিলেন। তার মধ্যে হিমেল ভাই, আসলে এই শিক্ষা এমন একটা স্তম্ভ, একটা রাষ্ট্র, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি আসলে তত বেশি উন্নত। এর মাধ্যমে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এই আসলে এই এহসানুল হক মিলন, তার মাধ্যমে কি আসলে বাংলাদেশের আগামীর শিক্ষাকে সবচেয়ে শক্তিশালী একটা শিক্ষা স্তম্ভে রূপান্তরিত করার জন্য এটা কি জাতির আশা আকাঙ্ক্ষার আসলে প্রতিফলন হলো কিনা? এটা এটা আমি খুব আশাবাদী। বিশেষ করে এহসানুল হক মিলনের উনার যে এটা আমরা দেখেছি তখন আ যেখানে নকলে জর্জরিত শিক্ষা ব্যবস্থা যখন খুবই খারাপ অবস্থায় ছিল, তখন তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং তিনি চমৎকারভাবে সেই পরিস্থিতিটা সামাল দিয়েছিলেন। যেটা আমি একটু আগেই বললাম যে অন্য মন্ত্রীদের নিয়ে সেরকম উচ্ছ্বাস ছিল না। কিন্তু একমাত্র তার মন্ত্রণালয়, তার যে ছিল ইমেজটা ছিল দারুণ ছিল। নতুন মন্ত্রিসভার ঘোষণা হওয়ার আগেই কিন্তু উনি আলোচনায় ছিলেন। সামাজিক মাধ্যমে আপনি দেখলে খেয়াল করবেন যে তাকে নিয়ে প্রচুর আলোচনা। যথেষ্ট আলোচনা আছে। এই অন্তত অনুমানটা করা গিয়েছিল যে তিনি হয়তোবা শিক্ষা পাবেন, শিক্ষা পেয়েছেন। আশা করছি যে যেটা একটু আগে বললাম যে আমাদের সমস্যাটা আমরা জানি যে দুর্নীতি। এই দুর্নীতিটা রোখা যাবে যদি আমাদের সঠিক শিক্ষাটা হয়। আমাদের শিক্ষিত হচ্ছে মানুষ, আমি সবসময় বলি আ জিপিএ 5 বেড়েছে। কিন্তু শিক্ষার গুণগত মান যেটা, আ ৭০-৮০ দশকে আমাদের শিক্ষার হার কম ছিল কিন্তু মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ কিন্তু ছিল। True. এখন আমাদের শিক্ষার হার বেড়েছে, জিপিএ 5 বেড়েছে, গোল্ডেন বেড়েছে, নানান কিছু হচ্ছে, পিএইচডি ঘরে, ঘরে। কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে সেই মানটা আসলে দেখা যাচ্ছে না। হচ্ছে না। এই শিক্ষা আছে কিন্তু শিক্ষার মান নেই। কারণ শিক্ষার মান যদি থাকতো তাহলে যে নানান অপরাধ বাড়তো না, দুর্নীতি বাড়তো না। True. তো ফলে এহসানুল হক মিলন যদি তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন, এই খাতে যদি তিনি সংস্কার করতে পারেন, দুর্নীতি মুক্ত রাখতে পারেন এবং সঠিক তাহলে আগামী বাংলাদেশ অর্থাৎ সুশৃঙ্খল একটা জাতি গঠনে তিনি আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপরে যদি আসি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যে দায়িত্বে আওয়ামী লীগ আমলে কিন্তু ওবায়দুল কাদের ছিলেন। উনি আসলে আওয়ামী লীগকে ডিফেন্ড করতেন। এত বড় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে একজন তরুণ উদীয়মান শেখ রবিউল আলম, এটা একটা কি বলবেন? চ্যালেঞ্জিং সাহসী পদক্ষেপ বলবো। উনার এই কাজের অভিজ্ঞতাটা নেই। তবে তিনি তরুণ প্রজন্মের একজন আইকন, আইডল। তিনি প্রকৌশল এবং অবকাঠামোগত বিষয়ে তার বিস্তর জ্ঞান রয়েছে। যে কারণেই হয়তোবা তারেক রহমান তাকে বাছাই করেছেন। তিনি রাজপথেও ছিলেন সবসময়। তো তার যে প্রকৌশল জ্ঞান, অবকাঠামোগত যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান দিয়ে তিনি সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়কে যদি এগিয়ে নিতে পারেন, এটাও একটা ভালো সিদ্ধান্ত হবে। তবে আমরা দেখতে হবে যে আসলে আগে গুণ বিচার করতে গেলে আমাদের একটু অপেক্ষা করতে হবে যে কেমন করেন। কেমন করেন? একটি রাষ্ট্রে আসলে কূটনীতির যে ধারাটা যিনি নির্ধারণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই দায়িত্বে এসেছেন ডক্টর, হ্যাঁ, ট্রু। সেই জায়গায় ডক্টর খলিলুর রহমানকে তারেক রহমান আ দায়িত্ব দিয়েছেন। বিশ্বাসের কতটা প্রতিফলন ঘটাতে পারবেন ডক্টর খলিলুর রহমান? ডক্টর খলিলুর রহমানের নামটি দেখে আমি একটু ১ম এ অবাক হয়েছি। আসলে উনি ডক্টর ইউনূস সরকারের বিশেষ দূত ছিলেন। পেশাদার কূটনীতিক হিসেবে তিনি এই ১৮ মাসে একটা সার্ভিস দিয়েছেন। আমার ধারণা তারেক রহমান উনাকে উনার যে অভিজ্ঞতাটা ব্যবহার করতে চাচ্ছেন। তো এটা একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। দেখা যাক ডক্টর খলিলুর রহমান কেমন করতে পারেন। কারণ আ এই বিএনপি সরকারের যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, তাদের বৈশ্বিক যে যোগাযোগ, এটা একটা বড় রকমের চ্যালেঞ্জ তাদের। আমেরিকা এবং ভারতের সাথে যে রিলেশন, রাশিয়ার সাথে, চীনের সাথে যে রিলেশন, এটা মেইনটেইন করে সামনে এগিয়ে যাওয়ার যে একটা চ্যালেঞ্জ রয়েছে, সেটা তাকে সামাল দিতে হবে। হিমেল ভাই, আসলে আপনি বলছিলেন, দুর্নীতি নিয়ে কথা বলছিলেন। আসলে একটা রাষ্ট্রের যদি দুর্নীতি দমন করতে হয়, সেই জায়গায় আসলে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আসলে অনেকটা সম্ভবপর হয়ে ওঠে না। আসলে আ এই রাজনৈতিক সাম্প্রতিক যে পরিবর্তন হলো, আ আমরা ৫ আগস্টের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখেছি। তারাও কিন্তু একটা ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে, হামলা-মামলার মধ্য দিয়ে সকল কিছু ফেস করে তারা কিন্তু এই যে বলা যায় যে তারা তাদের কাজটুকু কতটুকু করতে পেরেছে সেটা কিন্তু জনগণই নির্ধারণ করবেন। কিন্তু এই যে আসলে সামগ্রিক একটা রাজনৈতিক পরিবর্তনের পর মানুষের যে প্রত্যাশা,
ডক্টর ইউনূস তিনি সফলতার সঙ্গে দায়িত্ব হস্তান্তর করেছেন বলা যায় অনেকটা, যেটা জনগণ নির্ধারণ করবেন। ইতোমধ্যেই কিন্তু তারেক রহমান দেশে আসার পর তার যে জনপ্রিয়তা সেটার কাছে কিন্তু মানুষের প্রত্যাশা বিশাল, আকাশচুম্বী। এই বিশাল আসলে মন্ত্রিসভাকে আপনি মনে করেন আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দুর্নীতি রোধে দ্রুত আসলে জনসভা নিশ্চিত করতে সক্ষম হবে বলে মনে করেন কিনা? আপনি শামীম, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যত জনপ্রিয় তত চাপ কিন্তু। আপনি দেখেন ২১২টি আসন তারা পেয়েছে। বিশাল একটা জনপ্রিয়তার মাপকাঠি ধরতে পারেন। এখন একটা মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং তাদের উপর কিন্তু আ সেরকমই একটা হিমালয় সম চাপ থাকবে। তো এই যে চ্যালেঞ্জগুলো, গত ১৮ মাসের যে চ্যালেঞ্জ, তখন ওটা ছিল কিন্তু কোনো মানে কোনো দলের নির্বাচিত সরকার না। ছাত্র জনতার হঠাৎ করে বাছাই করে, হ্যাঁ? দায়িত্ব দেয় একটা সরকার। তারা চাপমুক্তভাবে কাজ করেছে। কিন্তু এই সরকারকে, তারেক রহমানের সরকারকে কিন্তু চাপ নিয়ে কাজ করতে হবে। তাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের এই দেশে যে বিশৃঙ্খলা চলছে, সেই বিশৃঙ্খলাটা সামাল দিতে হবে। জাতি কিন্তু বিভক্ত। জাতি সবসময় বিভক্ত হয়ে আছে। ৭১ পর থেকে একটা বিভক্ত হয়ে আছে। সেই জাতিকে ঐক্যবদ্ধ করার একটা বড় চ্যালেঞ্জ তারেক রহমানের কাঁধে বর্তাবে। ইতিমধ্যে তারেক রহমান কিন্তু যারা পরাজিত তাদের বাসায়, তাদের বাসভবনে কিন্তু তিনি ছুটে গেছেন। আপনার সিম্বল কিছুটা দেখতে পাচ্ছি, সিম্পটম কিছুটা দেখতে পাচ্ছি যে পরিবর্তনের একটা সুর কিন্তু আসলে বাজছে। এইখানে একটা সামগ্রিক প্রশ্ন আসে। তারেক রহমান আপনি বলছিলেন, তারেক রহমান যখন দেশে আসেন আমরা কিন্তু জনস্রোত দেখেছি। তিনি একটা দলের হলেও মানুষের তার প্রতি অন্যরকম একটা আস্থা বিশ্বাস দেখেছি। সেটার আসলে প্রতিফলন নির্বাচনে ঘটলো কিনা? এবং তারেক রহমান বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসেবে আজকে শপথ গ্রহণ করেছেন। আপনি বললেন যে বিরোধী মত যারা ভিন্ন মত পোষণ করেন তাদের প্রধানদের বাসায় কিন্তু তিনি গিয়েছেন। এটা আসলে নতুনভাবে ইতিবাচক একটা বিষয় কিনা? এবং তারেক রহমান আসলে এই মন্ত্রণালয়কে নেতৃত্ব দিয়ে এই ৪৯ সদস্যের এই মন্ত্রিসভাকে নিয়ে আসলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তিনি শুরুতেই কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পেরেছেন? মানে উনি কিন্তু আসলে শপথ নেয়ার আগেই তিনি এই কাজটি করেছেন। সো এটাকে অনেকে ইতিবাচক দেখছেন। আসলে আপনি কি মনে করেন এই ব্যাপারে? আমি খুবই ইতিবাচকভাবেই দেখি, আমি খুবই পজিটিভ চিন্তার মানুষ। তারেক রহমান এসেই তিনি কিন্তু বিপুল একটা আ সংবর্ধনা পেয়েছেন। বিপুল মানুষের সমাগম হয়েছিল। তাকে সংবর্ধনা, তার যে স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে সেদিন। এ দেখে তিনি অনুমান করতে পেরেছেন যে আসলে তাকে অনেকে ভালোবাসে। আর সেটা হয়েছে আসলে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, তার বাবা বেগম খালেদা জিয়া, যিনি ৩ বার নির্বাচিত প্রধানমন্ত্রী। উনি কখনো জীবনে হারেননি, আপোসহীন ছিলেন। রাজনীতিতে আপোসহীন থাকার একটা বড় গুণ হচ্ছে এটা। তার নামাজে জানাজায় রেকর্ড সংখ্যক মানুষ, ১৮ লাখের মতো মানুষ সমবেত হয়েছিল। মানুষ দিয়ে আসলে উপস্থিতি দিয়ে আসলে একটা দলের প্রতি মানুষের এটা বোঝা যায়। তো এটার মাধ্যমে তারই একটা সিলসিলা, তারই একটা ধারাবাহিকতা। তিনি এটাকে কিন্তু চাপ, যে তার বাবা জনপ্রিয় ছিলেন, তার মা জনপ্রিয় ছিলেন। সেটার ছিটেফোঁটা তিনি পেয়েছেন। সেটা নিয়ে যদি তিনি আগাতে চান, সেটা ঠিক হবে না। তার নিজেরই একটা ইমেজ ক্রিয়েট করতে হবে। নিজস্বতা থাকবে। নিজস্বতা থাকতে হবে। অর্থাৎ যেটা পার্সোনাল লিডারশিপ বলে। লিডারশিপ থাকে, তার charismatic একটা অবস্থা তুলে ধরতে হবে। এই ক্যারিজমা তাকে নিজে তৈরি করতে হবে এবং সেটার শুরু হয়ে গেল আজকে থেকে। তিনি সেটা কেমন করতে পারেন তার অ্যাক্টিভিটি দিয়ে, হ্যাঁ, আমরা এটা দেখতে চাই। আমরা যারা সাংবাদিক আছি তীর্যক দৃষ্টি রাখবো তার কর্মকাণ্ডের উপরে। তার দলের লোকজন কিন্তু নানান রকমের অন্যায় সাথে জড়িত আছে। সেটা সবাই না, যারা আছে দলের নাম ভাঙিয়ে তারা করছে, তাদেরকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সেটা তিনি কতটুকু সক্ষম হবেন সেটার উপরেই তার পারফরম্যান্স নির্ভর করবে। তারপরে যারা এই বহির্বিশ্বের যারা আমাদের এই যে সহযোগী আছে, যেমন আমেরিকা সবচাইতে বড় ডোনার আমাদের সাথে, ব্যবসা-বাণিজ্য তাদের সাথে একটা সম্পর্ক আছে। তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করা। ভারতের সাথে আমাদের নাজুক একটা অবস্থা চলতেছে এই আন্দোলনের পর থেকেই। সেই সম্পর্কটাকে আবার নবায়ন করা, একটা স্বাভাবিক প্রতিবেশী সুলভ একটা অবস্থায় নিয়ে আসা এবং চোখে চোখ রেখে কথা বলা, ছাড় না দিয়ে কথা বলা, হ্যাঁ? গিভ অ্যান্ড টেক একটা অবস্থায় নিয়ে আসা। দেশে ইসলামপন্থীদের, যারা ইসলামিক মানে এখানে ইসলামপন্থী ভালো এবং খারাপ ২ টা ধারাই আছে। যারা খারাপ, যারা আছে তাদের কিন্তু
আহ, এই আপনি আপনি আ আপনি যেই কথাটা বলছেন, এই যে চ্যালেঞ্জের জায়গা আপনি যেটা বলছেন, ৫ আগস্টের পরে একটা ভঙ্গুর রাজনৈতিক সিচুয়েশন, একটা ভঙ্গুর অর্থনৈতিক সিচুয়েশন যেটা পুনর্গঠন করেছেন আ শুরু করেছেন ডক্টর ইউনূস এবং এই যে অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি আইন-শৃঙ্খলার যেই স্বাভাবিক পরিস্থিতি ছিল না, ডক্টর ইউনূস সেখানে কাজ করেছেন। সেনাবাহিনীকে আসলে 100% পাওয়ার দিয়ে, হ্যাঁ? তাদেরকে কিন্তু মাঠে নামাতে হয়েছে। সর্বোপরি এই অবস্থায় তারেক রহমানের জন্য এই যে চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ নেয়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসা, আইনের সুশাসন প্রতিষ্ঠা করা। সেই জায়গায় আসলে তারেক রহমানের এই যে একটা ভিন্নতা দেখতে যাচ্ছি লিডারশিপে, কারিশমেটিক লিডারশিপ আমরা যেটা বলি, সেটা দিয়ে আসলে তারেক রহমান বৈশ্বিক চ্যালেঞ্জ, ইন্টারনাল চ্যালেঞ্জ সবকিছুতে একটা সামগ্রিক পরিবর্তন আনতে পারবেন কিনা আসলে কি মনে হয় আপনার? আমি আশাবাদী, আর আমি সবসময় মনে করি যে আগে কাজ আমরা পর্যবেক্ষণ করি। তবে তার যে মন্ত্রিসভা, যেটা আপনি যে আলোচনার শুরুতে বলেছিলেন যে কেমন হলো মন্ত্রিসভা? আমি বলব যে স্যাটিসফাইং একটা মন্ত্রিসভা হয়েছে। আশা জাগা নিয়ে একটা মন্ত্রিসভা হয়েছে। কিছু বিষয় আছে যদিও, সেটা নিয়ে বলব না, ২-১ জন নিয়ে যদি একটা টিম স্পিরিট, টিম ওয়ার্ক হিসেবে যদি এই মন্ত্রিসভা কাজ করে, তাদের ভেতরে যদি সদিচ্ছা থাকে, তারেক রহমান সাহেবের যদি সদিচ্ছা থাকে, তিনি যদি ইতিহাসের একটা অংশ হতে চান, তার সামনে সেই সুযোগটা আসলে আজকে খুলে গেল। আমরা সেটা দেখার জন্য তিনি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সুন্দর একটি সময়, সুন্দর একটি দেশ, ভবিষ্যৎ একটি প্রজন্মের জন্য একটি দেশ যদি তিনি সমৃদ্ধ দেশ যদি বিনির্মাণ করার যদি আজকে শুরুটা হয়ে থাকে, আমি বলব যে সেই শুরুটা তিনি হয়ে গেল। সেই আশা প্রত্যাশা পূরণ করবেন ৩ দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পাওয়া তারেক আমি রহমান। এইভাবে জেন্ডার বায়াসড কথা বলতে চাই না। মানুষ মানুষই। সেটা নারী হতে পারে, পুরুষ হতে পারে। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। তো এই যে শুরুটা হলো, আমি মনে করি যে তারেক রহমানের সামনে ইতিহাস হওয়ার একটা সুযোগ এসছে। ইতিহাস হওয়ার দ্বার প্রান্তে অলরেডি তিনি সেই যাত্রা শুরু করেছেন। তাহলে সেটা এই যে ছাত্র আন্দোলনের যারা ছাত্র আন্দোলন থেকে যে বিরোধী দলে থাকতেছে ১১ দলীয় জোট, জামাত ইসলামী এবং এনসিপি, তারা কিন্তু রাজপথে ছেড়ে কথা বলবে না। সরকারের পান থেকে চুন খসলে কিন্তু তারা আ আ ছেড়ে দিয়ে কথা বলবে না। তো এটা চ্যালেঞ্জ আসলে হ্যাঁ, আসলে চ্যালেঞ্জ আছে। থাকবে। এটা তাকে এটা ফেস থাকবার করতে হবে। দরকার আছে। এটা কার্যকর বিরোধী দল থাকলে, যেটা গত ১৭ বছরে ছিল না, সেটা যদি এখন থাকে, কার্যকর থাকে, আমি বলব যে গণতন্ত্রের জন্য এটা ভালো। এরই সাথে কিন্তু ওই যে জহিরুদ্দিন স্বপন ভাইয়ের যে মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, উনিও যদি এই যে আগের সরকারগুলো যেভাবে টুটি চেপে ধরতো মিডিয়ার, সেটা যদি ওনার সরকার যদি না করে, আমরা যদি প্রাণ খুলে কথা বলতে পারি, মিডিয়া যদি কথা বলতে পারে, মিডিয়া তো আসলে কথা বলে না। আমি গত ১৭ মাস সব দেখিনি। সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমেই কিন্তু মূল সংবাদগুলো আগে আসে। মানে গণমাধ্যমের স্বাধীনতায় আসলে মানে কতটা ভূমিকা রাখবেন বা আসলে গণমাধ্যম এই জায়গায় আসলে কতটা স্বাধীন হওয়া উচিত বা তারেক রহমান আ আসলে একটা ইতিবাচক যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেও কিন্তু তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে আমরা দেখেছি স্বাধীনভাবে সাংবাদিক আসলে প্রশ্ন করছেন। তিনি খুব ইতিবাচক অ্যাটিটিউড এ সেই ধারাটা এটা প্রতিউত্তর খুবই করছেন। ভালো। এটা ছিল। তবে তোষামোদী এবং প্রশংসা যেটা ২ জিনিস। সরকার যদি কোনো ভালো কাজ করে, সেটির লেখা উচিত সাংবাদিকের। কিন্তু সে ৬ পয়েন্ট পেয়েছে, তাকে ১০ পয়েন্ট বানিয়ে বলাটা, এটা তোষামোদী। আবার সরকার যদি একটা পারফরম্যান্স আ করেনি, তাকে যদি সেটা বলা হয়, সেটা তোষামোদী। আর যদি সরকার যদি অন্যায় না করে থাকে, সরকারের যদি ব্যর্থতা না থাকে, সেটা আবার করাটা হচ্ছে অতিরঞ্জিত। সমালোচনা মানে হচ্ছে সমানভাবে আলোচনা। আমাদের জন্য সরকারের সমালোচনাটা হয়। সরকারের ভালোকে ভালো বলি, সরকারের খারাপকে খারাপ বলি। এটা যদি হয়, আসলে সাংবাদিকতাটা তো আসলে, সাংবাদিকতা হচ্ছে একটা দর্পণের মতো, একটা আয়নার মতো। একটা সমাজের সামনে, একটা রাষ্ট্রের সামনে একটা বড় আয়না রাখলে, ওই যে দর্পণে যে চিত্রটা পড়বে, ওটা ট্রু একটা চিত্র পড়ার কথা। কিন্তু সেই আয়নাটা যদি ঘোলা হয়, সেই আয়নাটা যদি রঙিন হয়, কিন্তু রিয়াল সিনটা পড়বে না। যদি ভাঙা হয় সেই আয়নাটা, রিয়াল সিনটা পড়বে না। আমাদের সংবাদ মাধ্যম সঠিকভাবে আসলে দায়িত্ব পালন করে নাই। যে কারণে বারবার কিন্তু ফ্যাসিবাদ, স্বৈরশাসক এগুলোর সৃষ্টি হয়েছে। আমরা চাই নতুন বাংলাদেশে ৫ই আগস্টের পরের বাংলাদেশ এবং ৫ আগস্টের আগের বাংলাদেশ কখনো এক হবে না। এই বিশ্বাসটা আমার আছে। এবং অবশ্যই। এই সময়টা এনেছে ছাত্র জনতা। এই ছাত্র জনতার সাথে ছিল জামাত, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো।
তারেক রহমান অবশ্যই সেই ছাত্র জনতার রক্তকে মূল্যায়ন করবেন এবং তার অধীনে গণমাধ্যম শতভাগ স্বাধীন থাকবে, স্বাধীনতার ভূমিকা পালন করবে, স্বাধীনভাবে কাজ করবে। সেই জায়গায় তারেক রহমান অবশ্যই কার্যকরী ভূমিকা রাখবেন। হিমেল ভাই, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আ আপনাকে শেষ প্রশ্নই করতে চাই। আসলে শুরুতে আসলে রোড ম্যাপটা কেমন হওয়া উচিত যদি একটু আ লেজটা টেনে বলি, আজকের শপথ গ্রহণের পর এই নতুন সরকারের অগ্রাধিকার তালিকা আসলে কি হওয়া উচিত? আমি যদি বলি যে স্পেসিফিক করে আসলে কোন ৩ টা কাজ এই মন্ত্রিসভাকে জনগণের কাছে দ্রুত গ্রহণযোগ্য করবে বলে আপনি মনে করেন? কোন ৩ টা কাজ আসলে এই মন্ত্রিসভা আসলে শুরু করা উচিত? যেটা দিয়ে আসলে তারা আগের যে সরকারকে পার্থক্য গড়ে তুলবেন, যে তাদের যে স্টার্টিংটা তারা খুব আ অ্যাট্রাকটিভ ওয়েতে করতে পেরেছেন। তারা জনগণকে আকর্ষিত করতে পেরেছেন। পজিটিভ ভাবে তারা তাদের যাত্রা শুরু করতে পেরেছেন। ৩ খুবই টা কাজ। খুবই সুন্দর প্রশ্ন। আসলে কি করা উচিত? মানে হচ্ছে যে চ্যালেঞ্জটা এই তারেক রহমানের সরকারের চ্যালেঞ্জ যেটা মোটা দাগে ৩ টি যদি বলি, আপনি ৩ টি বলতে বলছেন। আমি আপনাকে আসলে পাহাড় সমান চ্যালেঞ্জ রয়েছে। এটা বললে না, সামগ্রিক স্টার্টিংটা কেমন হওয়া উচিত? ১ম এই জনগণের ভেতরে এমন একটা আস্থা ফেরাতে হবে যে এখানে কোনো বিভেদ নেই। ইনক্লুসিভ একটা সোসাইটি গড়ার একটা চেষ্টা করতে হবে। শুধু বিএনপির লোকজনের সরকার না, কিন্তু তারেক রহমানের সরকার। এখানে সকলকে নিয়েই ১৮-২০ কোটি মানুষের সরকারই কিন্তু তারেক রহমানের সরকার। এই ফিলটা দিতে হবে তার। এই ফিলটা দিলেই দেশটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আইনের শাসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের মাধ্যমে এটা দেয়া যাবে। জনগণের মধ্যে একটা আস্থা ফিরবে। ফলেই জাতীয় ঐক্যটা নির্ধারণ করা যাবে। মোটা দাগে ২ টা বললাম। তৃতীয়ত হচ্ছে বহির্বিশ্বের সাথে যে রিলেশনটা, যেটা যে ভারতের সাথে আমাদের একটা নাজুক সম্পর্ক তৈরি হয়ে গেছে আমেরিকার সাথে। এটা হচ্ছে আমাদের কিন্তু চলতে গেলে একা তো চলা যাবে না এই যুগে। সেই পররাষ্ট্রনীতি স্ট্রং একটা পররাষ্ট্র নীতি করতে হবে। যেটার সাথে আবার আ আমাদের যে বিরোধী পক্ষগুলো আছে তাদেরকে নিয়ে এই জিনিসটা সেটেল করতে হবে। কারণ এই যুগে একা চলা যায় না। সবাইকে নিয়েই চলতে হবে। পররাষ্ট্র নীতিটা করতে হবে খুবই আ সহনশীল, এই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে, এবং ভেতরে যারা আছে, বিরোধী পক্ষ যারা আছে, ১১ দলীয় জোট যারা আছে তাদেরকে নিয়ে এই জিনিসটা সাজাতে হবে। এটা যদি তিনি সক্ষম হন, শিক্ষা ব্যবস্থা বলবো আমি ৩য়। এটা যদি ঢেলে সাজাতে পারেন, দুর্নীতির লাগাম যদি তিনি টেনে ধরতে পারেন, তিনি সফল হতে পারবেন এবং তিনি ইতিহাসে স্থান পাবেন। না হলে আমরা যেটা দেখেছি, শেখ হাসিনার মতো একজন ১৭ বছরের প্রতাপশালী একজন প্রধানমন্ত্রী, তাকে কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এখন এটা মাথায় রেখে যেই সরকার পরিচালনা করতে যাওয়া মানে হচ্ছে চ্যালেঞ্জিং এখন। এটা মাথায় রাখতে হবে। রাজপথ কিন্তু ওপেন এবং যেকোনো সময় বড় অন্যায় অবিচার হলে ৩-৪ কোটি মানুষ এই রাজধানী ঢাকার দিকে মুভ করবে। মানে দেশে যা কিছু হয়, একটা কিছু হলেই তারা বলে দেন ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদ, নতুন সেটা ফ্যাসিবাদ। আলাদা বিষয়। খুব আসলে চ্যালেঞ্জিং বিষয়টা হ্যাঁ, আসলে। এদেরকে ওই যে ফিলটা দিতে হবে যে আসলে এখানে বিভেদ থাকবে না। সবাইকে নিয়ে তিনি যদি কাজ করতে পারেন, তারেক স্বাধীনতা রহমান আছে। ভিন্ন মত যদি চেপে ধরেন, এটা কিন্তু খারাপ রেজাল্ট আনবে। অবশ্যই সেই জায়গায় তারেক রহমান আসলে কাজ করবেন। আ অনেক ধন্যবাদ হিমল ভাই আপনাকে। চমৎকার আপনাকে ধন্যবাদ বলেছেন। শামীম খান। প্রিয় দর্শক, আমাদের এই ছিল আজকের আয়োজন। আজকে সেই মাহেন্দ্রক্ষণ ইতিমধ্যেই আমরা শুরুতে বলছিলাম, সকল সংসদ সদস্যরা শপথ পাঠ করেছেন। আম তারা ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সংসদে তারা গেছেন। ইতিমধ্যেই শপথ পাঠ করেছেন এবং ৪৯ সদস্য বিশিষ্ট তারেক রহমানের নেতৃত্বাধীন সকল মন্ত্রীবৃন্দ ইতিমধ্যে তারা শপথ গ্রহণ করেছেন এবং সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণ করেছেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।